আজকের ভিডিওতে ফ্রেজ এবং ক্লজ এই সম্পর্কে সাধারণ আলোচনা করছি। ডিটেলে আমরা পরে একটা ভিডিও তৈরি করব। খুব সংক্ষেপে এবং খুব সহজভাবে বলবার চেষ্টা করছি। তোমরা প্রথমে এই ছকটাকে দেখো। বাঁ দিকে একটা ছক রয়েছে, ডান দিকে একটা ছক রয়েছে। বাঁ দিকের অংশটা আগে দেখো, বাক্যগুলো যেগুলো লেখা আছে, কাম অ্যাট ওয়ান্স। অ্যাট ওয়ান্সের নিচে দাগ আছে। হি কেম টু সি মি, টু সি মির নিচে দাগ আছে। শি ওয়াজ অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথের নিচে আন্ডারলাইন আছে। এখন এই যে বাঁ দিকের যে উদাহরণগুলো দেখছো, নিচে দাগ দেওয়া যে অংশগুলি, এগুলি সম্পূর্ণ বাক্যের কোনো অর্থ প্রকাশ করছে না এবং প্রকাশিত বা অপ্রকাশিত অবস্থায় কোনো ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া গ্রহণ করেনি, একটা সিঙ্গেল পার্ট অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়েছে। এই ধরনের যে শব্দ সমষ্টি, মানে এই অ্যাট ওয়ান্স, টু সি মি, অ্যাট দ্য পয়েন্ট অফ ডেথ, এই যে শব্দ সমষ্টিগুলো, গ্রুপ অফ ওয়ার্ডস, এগুলোই হচ্ছে ফ্রেজ। তাহলে ফ্রেজ মানে কি হলো? যে এটা হচ্ছে শব্দ সমষ্টি, কতগুলো শব্দের সমষ্টি মিলিতভাবে এক একটি অর্থ প্রকাশ করছে, এটা ঠিক কথাই, কিন্তু বাক্যের সম্পূর্ণ অর্থ কিন্তু প্রকাশ করছে না। এবং এই আন্ডারলাইন করা অংশগুলিতে না আছে কোনো সাবজেক্ট, আবার না আছে কোনো ফাইনাইট ভার্ব। তাহলে এটাই ফ্রেজ। ফ্রেজের মধ্যে সাবজেক্ট বা ফাইনাইট ভার্ব কিছুই থাকে না, বাক্যের পরিপূর্ণ অর্থ প্রকাশ করে না, নিজেরা কিছুটা অর্থ প্রকাশ করতে পারে। এবারে ডান দিকের অংশগুলিকে ভালো করে দেখো, যে আই নো দ্যাট হি ইজ ইল, দি বয় হু ডিড ইট ইজ মাই ব্রাদার, আই ওয়েন্ট আফটার হি হ্যাড গান। এই যে বাক্যগুলো দেখছো, এই ডান দিকের অংশে এবং নিচে দাগ দেওয়া অংশগুলির নিজস্ব সাবজেক্ট আছে এবং নিজস্ব প্রেডিকেট আছে। যেমন প্রথম বাক্যটা দেখো, আই নো দ্যাট হি ইজ ইল। এই যে হি ইজ ইল আন্ডারলাইন করা যে বাক্যাংশটি, এখানে হিটা সাবজেক্ট আর ইজ ইল এটা প্রেডিকেট। আবার দ্বিতীয়টা দেখো, দি বয় হু ডিড ইট, হু ডিড ইটের নিচে আন্ডারলাইন, তাহলে হুটা সাবজেক্ট, ডিড ইটটা প্রেডিকেট। আবার দেখো তৃতীয় বাক্যাংশে, আফটার হি হ্যাড গান, তাহলে হিটা হচ্ছে সাবজেক্ট, হ্যাড গানটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এগুলো প্রত্যেকটা অংশের মধ্যে এটা কিন্তু এই যে ছোট ছোট বাক্যাংশগুলো, এটা সম্পূর্ণ একটা বড় বাক্যের অংশ হিসাবে ব্যবহৃত হয়েছে। এই যে গ্রুপ অফ ওয়ার্ডস, এগুলোকে বলা হয় ক্লজ। সুতরাং ক্লজ হলো সেই শব্দ সমষ্টি যেটি এক একটি সেন্টেন্স আলাদাভাবে, এক একটি বাক্য পৃথক পৃথকভাবে গঠন করেছে, কারণ এর মধ্যে সাবজেক্ট আছে, প্রেডিকেটও আছে। এরা একটা বৃহত্তর বা বড় বাক্যের বা সেন্টেন্সের অংশ মাত্র। তাহলে আমরা ফ্রেজ বললে ইংরেজিতে কি বলবো? এ ফ্রেজ ইজ আ গ্রুপ অফ ওয়ার্ডস দ্যাট ডাজ নট মেক আ কমপ্লিট সেন্স অ্যান্ড ডাজ নট কন্টেইন আ ফাইনাইট ভার্ব এক্সপ্রেসড অর আন্ডারস্টুড, প্রকাশিত বা অপ্রকাশিত, বাট ইজ ইউজড অ্যাজ আ সিঙ্গেল পার্ট অফ স্পিচ। আর ক্লজ বলতে কি বুঝবো? এ ক্লজ ইজ এ গ্রুপ অফ ওয়ার্ডস হ্যাভিং আ সাবজেক্ট অ্যান্ড আ প্রেডিকেট অফ ইটস ওন, অর্থাৎ নিজস্ব সাবজেক্ট এবং প্রেডিকেট থাকবে, তার মানে ফাইনাইট ভার্ব থাকবে, বাট ফর্মিং পার্ট অফ আ সেন্টেন্স, এবং একটা বড় বাক্যের অংশ হিসাবে তৈরি হবে। তাহলে বুঝতে পারলে? এবারে নিচে আমরা কতগুলো এক্সাম্পল দিয়েছি। দেখো, আই মেট হিম অন দ্য ওয়ে, তাহলে অন দ্য ওয়ে অংশটুকুনিকে যদি ধরি, তাহলে এই অংশটা কি? একটা ফ্রেজ, পথে। এর নিজস্ব অন দি ওয়ে তিনটে শব্দ মিলে শব্দগুচ্ছ তৈরি করেছে, একটা সাধারণ অর্থ প্রকাশ করেছে, কিন্তু পুরো বাক্যের অর্থ প্রকাশ করতে পারেনি। যেমন দ্বিতীয় বাক্যে দেখো, হি ডিড ইট ইন এ কেয়ারলেস ম্যানার, সে এটা ভুলোমনাভাবে করেছিল। ইন এ কেয়ারলেস ম্যানার, ভুলোমনাভাবে। তাহলে এইগুলো কতগুলো শব্দ সমষ্টি
থেকে একটা অর্থ প্রকাশ করছে ঠিকই, কিন্তু না আছে এর মধ্যে কোনো সাবজেক্ট, না আছে প্রেডিকেট, আবার টোটাল বাক্যটার পুরো বাক্যটার অর্থও পরিষ্কার করতে পারছে না। তাহলে এগুলো সব ফ্রেজ, বুঝতে পারলে? যেমন 5 নম্বর উদাহরণ দেখো, দেয়ার ইজ এ ট্রি ইন ফ্রন্ট অফ মাই হাউস। আমার বাড়ির সামনে একটি গাছ আছে, ইন ফ্রন্ট অফ মাই হাউস, তাহলে আমার বাড়ির সামনে, এটা একটা অর্থ প্রকাশ করছে, কিন্তু পুরো বাক্যের অর্থ প্রকাশ করছে না। আবার ইন ফ্রন্ট অফ মাই হাউস এর মধ্যে না আছে সাবজেক্ট, না আছে প্রেডিকেট, ফাইনাইট ভার্বের তো প্রশ্নই ওঠে না। তাহলে কোনগুলো ফ্রেজ, বুঝতে পারছো? আবার দেখো 7 নম্বর বাক্যে, টেল মি হোয়েন হি উইল অ্যারাইভ। তাহলে হোয়েন হি উইল অ্যারাইভ, এই যে অংশটা 7 নম্বর বাক্যে হোয়েন হি উইল অ্যারাইভ, তাহলে এই হিটা হচ্ছে সাবজেক্ট আর উইল অ্যারাইভটা হচ্ছে প্রেডিকেট। তাহলে এই হোয়েন হি উইল অ্যারাইভ, এই যে হি উইল অ্যারাইভ এই অংশটা টোটাল বড় বাক্যের একটা অংশ, অথচ এর মধ্যে সাবজেক্ট আছে হি, উইল অ্যারাইভ আছে প্রেডিকেট, এবং এর অর্থ পরিষ্কার আমরা বুঝতে পারছি যে যখন সে আসবে বা উপস্থিত হবে। তাহলে এটা হচ্ছে ক্লজ। তাহলে এবারে তোমরা নিজেরা চেষ্টা করে আন্ডারলাইন করবে কোনটা ফ্রেজ কোনটা ক্লজ। এটা অতি সাধারণ আলোচনা, পরে আমরা ডিটেল ভিডিও তৈরি করব। একটা সাধারণ ধারণা তোমাদেরকে দেবার চেষ্টা করলাম ফ্রেজ এবং ক্লজ সম্পর্কে। এবারে কমপ্লিমেন্ট সম্পর্কে একটা সাধারণ ধারণা দেওয়ার চেষ্টা করছি, যেটা ইংরেজি রাইটিং স্কিলের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এবং উপযোগী। কমপ্লিমেন্ট কি না, ভার্ব অনেক সময় সেন্টেন্সের অর্থ প্রকাশ করতে পারে না। এটা ট্রানজিটিভ এবং ইনট্রানজিটিভ উভয় ভার্বের ক্ষেত্রেই ঘটে, মানে সকর্মক মানে যে ক্রিয়া কর্ম গ্রহণ করে, আবার ইনট্রানজিটিভ যে ক্রিয়া কর্ম গ্রহণ করে না। এই দু ধরনের ভার্বের ক্ষেত্রেই এই ঘটনা ঘটে। এক্ষেত্রে অতিরিক্ত ওয়ার্ডের সাহায্যে বাক্যের অর্থটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করা হয়। এই যে অতিরিক্ত ওয়ার্ডের সাহায্যে বাক্যের অর্থটাকে সম্পূর্ণভাবে প্রকাশ করছি, এটাই হচ্ছে কমপ্লিমেন্ট বা পরিপূরক। যেমন দি গার্ল ইজ, আমি যদি বলি দি গার্ল ইজ, বাক্যটার অর্থ পরিষ্কার হলো না, কিন্তু ভেরি বিউটিফুল কথাটা যোগ করার সঙ্গে সঙ্গে বাক্যের অর্থ পরিষ্কার, যে মেয়েটি খুব সুন্দর। তাহলে বিউটিফুল এখানে কি হলো, পরিপূরক শব্দ, অর্থাৎ কমপ্লিমেন্ট। দে মেড মি ক্যাপ্টেন, দে মেড মি, যদি এইটুকুনি লিখে ছেড়ে দিতাম তাহলে তারা আমাকে করলো, কি করলো, বাক্যের অর্থ পরিষ্কার নয়। কিন্তু ক্যাপ্টেন কথাটা যোগ করার সঙ্গে সঙ্গে দে মেড মি ক্যাপ্টেন, তারা আমাকে দলনেতা হিসাবে নির্বাচন করলো। তাহলে ক্যাপ্টেন কথাটা পুরো বাক্যের অর্থটাকে পরিষ্কার করে দিচ্ছে। তাহলে এটা পরিপূরক শব্দ, অর্থাৎ এগুলি কমপ্লিমেন্ট। তাহলে এই দুটি সেন্টেন্সে বিউটিফুল এবং ক্যাপ্টেন দুটোই কমপ্লিমেন্ট, কারণ দি গার্ল ইজ ভেরি, আবার দে মেড মি, এইটুকু বললে দুটি বাক্যরই অর্থ প্রকাশ হয় না, সম্পূর্ণভাবে প্রকাশ হয় না। কমপ্লিমেন্ট রূপে ব্যবহৃত হতে পারে, নাউন ব্যবহৃত হতে পারে, অর্থাৎ কমপ্লিমেন্ট নাউন হতে পারে, কমপ্লিমেন্ট অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহৃত হতে পারে, কমপ্লিমেন্ট পার্টিসিপিল হিসাবে ব্যবহৃত হতে পারে, প্রিপোজিশন এবং তার অবজেক্ট হিসাবেও কমপ্লিমেন্ট তৈরি হতে পারে, অ্যাডভার্ব হিসাবে কমপ্লিমেন্ট হতে পারে, নাউন ক্লজ হিসাবে কমপ্লিমেন্ট তৈরি হতে পারে, ইনফাইনাইট ভার্ব হিসাবেও কমপ্লিমেন্ট তৈরি হতে পারে। যেমন আমরা রাইটিং স্কিল যদি আমরা শিখতে চাই, তাহলে আমাদের তো বাক্যের গঠন সূত্র অনেক কিছু শিখতে হয়। তাহলে আমাদের মূল যে সূত্র ইংরেজি বাক্য তৈরির, SVO, অর্থাৎ সাবজেক্ট ভার্ব এবং অবজেক্ট, তার সঙ্গে সি, কমপ্লিমেন্ট, SVOC, S প্লাস ভি প্লাস ও প্লাস সি, এটা একটা ইংরেজি বাক্য গঠনের সিস্টেম বা পদ্ধতি। এইগুলি রপ্ত করতে পারলে যে কোনো রাইটিং স্কিল তোমরা খুব সহজেই শিখতে পারবে। যেমন উই মেড হিম আওয়ার প্রেসিডেন্ট, তাহলে উইটা সাবজেক্ট, মেড হচ্ছে ভার্ব, হিম হচ্ছে অবজেক্ট, আওয়ার প্রেসিডেন্ট এটা কমপ্লিমেন্ট, পরিপূরক। এটা কি হিসাবে ব্যবহার হলো, নাউন হিসাবে। কমপ্লিমেন্ট আওয়ার প্রেসিডেন্ট কমপ্লিমেন্ট, কিন্তু এখানে নাউন হিসাবে ব্যবহৃত হয়েছে। আবার দেখো মাদার মেড হার বেবি কোয়াইট, তাহলে মাদারটা সাবজেক্টের ঘরে বসেছে, ভার্বের ঘরে বসেছে মেড, অবজেক্টের ঘরে বসেছে হার বেবি, আর কমপ্লিমেন্ট বা পরিপূরকের ঘরে বসেছে কোয়াইট। তাহলে কোয়াইট তো কমপ্লিমেন্ট, কিন্তু
কোন পার্টস অফ স্পিচ হিসাবে ব্যবহৃত হয়েছে? অ্যাডজেক্টিভ হিসাবে। আবার দেখো, আই স হিম সিঙ্গিং, আইটা হচ্ছে সাবজেক্টের ঘরে বসেছে, শটা ভার্বের ঘরে বসেছে, অবজেক্টের ঘরে হিম বসেছে, আর কমপ্লিমেন্টের ঘরে সিঙ্গিং বসেছে। তাহলে পার্টিসিপিল হিসাবে ব্যবহৃত হয়েছে। ভার্বের গায়ে আইএনজি যোগ থাকলে সেটা পার্টিসিপিল হয়, প্রেজেন্ট পার্টিসিপিল হিসাবে ব্যবহৃত হয়েছে। ডিফিট ফিল্ড দেম উইথ সরো, দ্য ডিফিট ফিল্ড দেম উইথ সরো। দি ডিফিট সাবজেক্ট মানে পরাজয়, ফিল্ড তাদের পূর্ণ করেছিল, ভার্ব, দেম তাদের, অবজেক্ট, উইথ সরো দুঃখে। তাহলে উইথ সরো প্রিপোজিশান উইথ অবজেক্ট, এখানে উইথটা প্রিপোজিশান আছে, আবার সরোটা হচ্ছে অবজেক্ট হিসাবে আছে। তাহলে দেখতে পাচ্ছ যে কমপ্লিমেন্ট কত ধরনের হতে পারে, কতভাবে ব্যবহার করা হতে পারে, এবং এই সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস কমপ্লিমেন্ট এটা যে কোনো ইংরেজি বাক্য গঠনের একটা সিস্টেম বা পদ্ধতি। সুতরাং কমপ্লিমেন্ট এইগুলি সম্পর্কে তোমাদের যদি স্বচ্ছ ধারণা থাকে, যে কোনো রাইটিং স্কিল তোমরা লিখতে পারবে। আজ এইটুকুই, পরে আমরা ডিটেল ভিডিওতে আসব। তোমরা যে কোনো বিষয়ে রাইটিং, গ্রামার, টেক্সট পোর্শন কিছু যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে লিখে জানাবে, সরাসরি ফোন করবে। আবারও বলে দিচ্ছি, এটা ফ্রি ইংলিশ কোচিং, নিশ্চিন্তে তোমরা সমস্ত কিছু নির্দ্বিধায় জেনে নিতে পারো। আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজ তাহলে এইটুকুই। থ্যাংক ইউ ভেরি মাচ।